প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি নাজমুস সাকিব। প্রিয় দর্শক, বাংলাদেশ সময় আজ ২১ জুলাই দুপুর ১২টা ১৫ মিনিটে আমি এই ভিডিওটি ধারণ করছি এবং এই ভিডিওতে আমি এ যাবৎ আমার কাছে যতটুকু আপডেট এসেছে সেগুলো আপনাদেরকে দেওয়ার একটি চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে দেশ একটি অনিশ্চিত সময় এখন পার করছে এবং এই অনিশ্চিত সময়টিতে নানা ধরনের বিভ্রান্তি চারপাশে ছড়াচ্ছে এবং ছড়ানোরই কথা, কারণ আপনারা জানেন যে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটিকে পুরো বিশ্ব থেকে শেখ হাসিনা আলাদা করে ফেলেছেন। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, ব্রডব্যান্ড সংযোগ বা সেলুলার ডাটা সবকিছুই বিচ্ছিন্ন করা হয়েছে এবং এট দ্য সেম টাইম আমরা দেখতে পাচ্ছি যে যতগুলো সংবাদ মাধ্যম রয়েছে বা নিউজ চ্যানেল রয়েছে তাদের যে অনলাইন ভার্সন সেগুলো কিন্তু প্রচার বন্ধ হয়ে গিয়েছে সেই গত বৃহস্পতিবার থেকে। এবং আমরা ল্যান্ডলাইনে ফোন করলেও কিন্তু বা সরাসরি যে লাইন সেখানে ফোন করলেও স্পষ্টভাবে কথা বলতে পারছি না, অর্থাৎ সর্বক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, যার কারণে যারা প্রবাসে বসবাস করছেন তারা তাদের প্রিয়জনের খোঁজ খবর রাখতে পারছেন না। আর আমরা যারা প্রবাস থেকে বাংলাদেশে আমাদের যারা সোর্স রয়েছে, যারা আমাদের সংবাদদাতা রয়েছে, তাদের কাছ থেকেও কোনো ধরনের আপডেট পাচ্ছি না, যে কারণে আপনাদেরকেও আপডেটেড রাখাটা এই মুহূর্তে আমাদের জন্য একটি কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার মাঝেও এত কিছুর ভেতর থেকেও যতটুকু তথ্য আমরা পাচ্ছি সেগুলোই আপনাদেরকে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো সেই ধারাবাহিকতায় আজকেও এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ যে আপডেটগুলো এসেছে বা যে তথ্যগুলো আমার কাছে বাংলাদেশ থেকে এসেছে সেগুলো আমি আপনাদের কাছে একে একে একটু পৌঁছে দিতে চাচ্ছি। তো প্রথমে যেই তথ্যটি আপনাদের আমি দিতে চাই, যে আপনারা কেউ কেউ হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে নির্বাহী আদেশে আজ রবিবার এবং আগামীকাল সোমবার সারা দেশে ছুটি ঘোষণা করা হয়েছে এবং কারফিউটিকে বাড়িয়ে অনির্দিষ্টকালের জন্য করা হয়েছে। এবং বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কারফিউ চলাকালীন সময়ে আদালত বসিয়ে কোটা নিয়ে আপিলের যে শুনানি সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং যে মুহূর্তে এটি অনুষ্ঠিত হচ্ছে শুনানিটি, সেই মুহূর্তে আমি এই ভিডিওটি রেকর্ড করছি। এবং এই যে তড়িঘড়ি করে যে এই শুনানিটি তারা এখন করছে এটা শুধুমাত্র তাদের পিঠ বাঁচাবার জন্য এবং এই আন্দোলনটার যে তীব্রতা এটাকে শিথিল করার জন্য। এবং আমরা এটা অনুমান করতে পারি যে ছাত্রদের পক্ষেই হয়তো তারা একটি রায় দেওয়ার চেষ্টা করবে নিজেদের গদি বাঁচাতে। তো প্রিয় দর্শক, স্যাটেলাইট চ্যানেলগুলো তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের স্বাভাবিক সম্প্রচার যেটা সেটা সেই অর্থে চালু করতে পারেনি। তারা ক্ষুদ্র পরিসরে কিছু কিছু চ্যানেল তারা সম্প্রচার চালু করেছে ডিজিএফআই এর একটি প্রেসার রয়েছে সে কারণে, এবং তারা সে কারণে ডিজিএফআই এর পক্ষ থেকেই যে ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে বা যেভাবে সংবাদ প্রচার করতে বলা হচ্ছে সেভাবেই তারা সংবাদ প্রচার করছে। এবং এ কারণেই কিন্তু তাদের কোনো সংবাদকেই কিন্তু এখন বিশ্বাসযোগ্য মনে করার কোনো কারণ নেই, কারণ এই একপেশে সংবাদগুলোর সাথে বাস্তবতার বেশ ফারাক রয়েছে। এবং এখনো পর্যন্ত ইন্টারনেট সার্ভিস না থাকার কারণে টিভি চ্যানেলগুলো তাদের ফেসবুক পেজ বা ইউটিউবে কোনো ভিডিও বা লিখিত সংবাদ পোস্ট করতে পারছে না। এবং আজ সকাল থেকেই দালাল টিভি বলে পরিচিত সেই ৭১ টিভি তারা কোটার আপিল শুনানির যে সংবাদটি সেটি আদালত প্রাঙ্গণ থেকে তারা নিয়মিত বিরতিতেই কিন্তু সরাসরি সম্প্রচার করছে। সময় দিয়েছে আদালত এবং তাদের শুনবেন এবং শিক্ষার্থীদের সাথেও অ্যামিকাস কিউরি যারা রয়েছেন বা এই বিজ্ঞ যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু যোগাযোগ করেছেন সেটি নিশ্চিত হওয়া গেছে। এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা একটি সমন্বয় করছেন এরই মধ্যে প্রায় ৬৫ থেকে ৭০ জনের সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করছেন, তারা কথা বলছেন, তারা আসলে এরপরে বক্তব্য দিবেন, কি ধরনের বক্তব্য হতে পারে, কি বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা এরই মধ্যে নিজেদের মধ্যে আলোচনা চলছে। এবং সবশেষ যে আন্দোলনকারী অর্থাৎ ১০ মিনিট আগে মাত্র আন্দোলনের সমন্বয়কারী একজনের সাথে কথা হয়েছে, তারাও আদালতের রায়টির দিকে তাকিয়ে আছেন। একটু বলে রাখি যে রাষ্ট্রপক্ষ থেকে শুনানি হয়েছে, অ্যাটর্নি জেনারেল তার বক্তব্য পেশ করেছেন, রাষ্ট্রপক্ষ সেখানে হাইকোর্টের যে রায় রয়েছে পূর্ণাঙ্গ রায় সেই রায়টি বাতিল করার কথা বলছেন। একই সাথে মুক্তিযোদ্ধাদের পক্ষে যারা এই দিকটি করেছিলেন তারা কিন্তু আদালতে উপস্থিত রয়েছেন। একই সাথে অ্যামিকাস কিউরিরাও, অর্থাৎ ৪টি পক্ষ কিন্তু এরই মধ্যে আদালতে সেই তাদের জিনিসটা আমরা জানি এই মুহূর্তে ৪টি পক্ষ রয়েছেন। এবং পত্রপত্রিকা তাদের অনলাইন ভার্সনে তারাও কিন্তু আপডেট দিতে পারছে না। তবে আজ সকালে হাতে আসা প্রথম আলোর যে প্রিন্টেড বা ছাপা সংস্করণ সেটি আমি দেখলাম, সেখান থেকে জানা গেল যে ছাত্রদের এই বিক্ষোভে নিহতদের মোট সংখ্যা অন্তত ১৪৮ জন।
পত্রিকাটির হিসাব অনুযায়ী মঙ্গলবার 6 জন, বৃহস্পতিবার 41 জন, শুক্রবার 75 জন ও শনিবার 26 জন নিহত হয়েছে। যদিও অসমর্থিত সূত্র অনুযায়ী এক ঢাকা মেডিকেলের ভেতরেই নাকি প্রায় 150 জন মারা গিয়েছেন এবং গোটা দেশে এই মৃতের সংখ্যা কম করে হলেও 400 জন হবে বলেই আমরা আমাদের বিভিন্ন সূত্রের মাধ্যমে নিশ্চিত হয়েছি। বিশেষ ব্যবস্থায় ক্ষুদ্র পরিসরে গুটিকয় প্রচার মাধ্যম, বিশেষ করে আন্তর্জাতিক প্রচার মাধ্যম যেগুলো রয়েছে, যেমন বিবিসি বাংলা, ডয়েচে ভেলে, তারা সংবাদের আপডেট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বিবিসি বাংলার সংবাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও কিন্তু কেউ কেউ প্রশ্ন তুলেছেন। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ভারতে চিকিৎসা করাতে গিয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশি নাগরিকেরা। পরিবারের সাথে যোগাযোগের সব মাধ্যম বন্ধ থাকার কারণে এবং ফ্লাইট বন্ধ ও কারফিউর কারণে দেশে ফেরার সুযোগ না থাকার কারণে তাদের কারো কারো হাতে যে টাকা ছিল সেই টাকা ফুরিয়ে গিয়েছে। তো তারা একটা বেশ সংকটে পড়েছে প্রিয় দর্শক, সেটা বোঝাই যাচ্ছে। এবং এখনো পর্যন্ত সরকারের বা বিটিআরসির পক্ষ থেকে ইন্টারনেট সেবা কখন চালু করা হবে সে ব্যাপারে কিন্তু সুনির্দিষ্ট করে কিছু বলা হচ্ছে না। এবং বিটিআরসিকে যখনই প্রশ্ন করা হচ্ছে তারা বলছে যে তাদের ইকুইপমেন্ট গুলো নাকি আন্দোলনকারীরা ধ্বংস করে দিয়েছে, তাই সেগুলো মেরামত করে কখন বা কবে নাগাদ ইন্টারনেট চালু হবে তা তাদের একদমই তারা এ সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছে না। কিন্তু এটি আসলে তাদের একটা ভাওতাবাজি, কারণ আমরা খোঁজ নিয়ে দেখেছি যে সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেই কিন্তু তারা রীতিমতো ব্রডব্যান্ড সেবা ব্যবহার করছেন, অর্থাৎ তাদের জন্য ঠিকই একটি ব্যবস্থা করে কিন্তু ইন্টারনেট সার্ভিস দেওয়া হচ্ছে, কিন্তু সাধারণ জনগণকে উদ্দেশ্য প্রণোদিতভাবেই সরকার ইন্টারনেট সার্ভিস থেকে বিচ্ছিন্ন রেখেছেন। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্রদের দাবি মেনে আদালত ব্যবহার করে একটি ফরমায়েশি রায় দেওয়ার কিন্তু যাবতীয় আয়োজন সম্পন্ন। এবং আমি একটু আগে যেটা বলছিলাম যে যখন আমি এই ভিডিওটি রেকর্ড করছি তখনও কিন্তু সেই আপিলের যে শুনানি সেটি অনুষ্ঠিত হচ্ছে। হয়তো এই ভিডিও রেকর্ড শেষ হতে হতে আমরা জেনে যাব যে আদালত কি রায় দিয়েছে। তবে আমরা ভাবছি যে নিশ্চয়ই ছাত্রদেরকে ঠান্ডা করার জন্য বা খুশি করার জন্য যে ধরনের রায় প্রয়োজন সে ধরনের রায় তারা দিবে, এবং তারা ভাবছেন যে এরকম একটি রায়ের পর সিচুয়েশন হয়তো পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু বাস্তবতা কিন্তু প্রিয় দর্শক পুরোই ভিন্ন, কারণ এক আবু সাইদের মৃত্যু কতটা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সেটা কিন্তু আপনারা দেখেছেন। এবং আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে চাই যে এরকম অন্তত আরো 20টি হৃদয় বিদারক হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ বিভিন্ন মানুষজনের হাতে রয়েছে, যারা মাঠে থেকে ভিডিও ক্যাপচার করেছেন, সাংবাদিকতা করেছেন এবং সাংবাদিকতার স্বার্থে ভিডিও রেকর্ড করেছেন। কারণ আপনারা জানেন যে ওই সময় লাইভ সম্প্রচার করার মতো কোনো ব্যবস্থা ছিল না যে মুহূর্তে এই ঘটনাগুলো ঘটেছিল। তো সে ধরনের আটকে ওঠার মতো বেশ কিছু স্থির ছবি বা ভিডিও ফুটেজ রয়েছে, যেগুলো এখন ইন্টারনেট সার্ভিস না থাকার কারণে আমরা কেউ দেখতে পারছি না। তবে আমরা কথা বলেছি যারা ফিল্ডে কাজ করেছিলেন এই আন্দোলনের সময়, সাংবাদিকতার কাজ করেছিলেন, তারা জানিয়েছেন যে তাদের কাছে এরকম অসংখ্য হৃদয় বিদারক হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ রয়েছে, যেগুলো প্রচার হওয়া মাত্রই দেশে এবং বিদেশে শেখ হাসিনার বিরুদ্ধে একটা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হতে যাচ্ছে। এবং এ ধরনের শত শত ছাত্রকে অন ক্যামেরা পুলিশ নিরস্ত্র ছাত্রদেরকে হত্যা করেছে, যা বিশ্বের ইতিহাসে বিরল একটি ঘটনা। এবং শেখ হাসিনা তিনি এভাবে কোমলমতি শিক্ষার্থীদেরকে পুলিশকে লেলিয়ে দিয়ে বা তার যে কোয়ার্সিভ ফোর্স রয়েছে তাদেরকে লেলিয়ে দিয়ে যে হত্যা করেছেন, এবং সে হত্যার পর তিনি তার এই শাসন আবারও কন্টিনিউ করতে পারবেন, এটি খোদ শেখ হাসিনারই অনেক যারা বিশ্বস্ত কাছের মানুষ রয়েছেন তারা কিন্তু আর বিশ্বাস করেন না। কিন্তু কাগজে কলমে এখনো পর্যন্ত শেখ হাসিনা তিনি ক্ষমতায় আসীন রয়েছেন, কিন্তু এটার মূল কারণটাই হচ্ছে যে বহির্বিশ্ব বা আমরা যারা রয়েছি আমরা কেউই কিন্তু ওই ফুটেজগুলো এখন আমরা দেখতে পারিনি। অর্থাৎ তার যে নির্মমতা, নিষ্ঠুরতা এবং এই যে শত শত শিক্ষার্থীকে তিনি হত্যা করেছেন, এই ফুটেজগুলো আমাদের কাছে কিন্তু এখনো পৌঁছায়নি। তো যখন এই ফুটেজগুলো পৌঁছাবে, অর্থাৎ যখন ইন্টারনেট কানেকশন আবার রিস্টোর করা হবে, তখন যে পরিস্থিতি কোথায় যেতে পারে প্রিয় দর্শক সেটা কিন্তু আমি এখন কল্পনাও করতে পারছি না। এবং আমার যেটা মনে হচ্ছে যে জনগণের যে একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া বা একটা তীব্র প্রতিক্রিয়া যখন হবে, এই শত শত মানুষকে হত্যা করার দৃশ্যগুলো বা ছবিগুলো যখন আমাদের কাছে আরো বেশি মাত্রায় সার্কুলেট হবে ইন্টারনেট চালু হওয়ার পরপরই, তখন আমি ইমাজিন করছি যে হয়তো এমনও হতে পারে যে গণভবনের ভেতর ঢুকে শেখ হাসিনাকে পাড়া দিয়ে পিষেও ক্ষুব্ধ মানুষ মেরে ফেলতে পারে। তো সেজন্য আমি আসলে এ ব্যাপারে অতি কথন কিছু বলবো না, কিন্তু আমি গ্রাউন্ড রিয়েলিটি বলছি যে
অসংখ্য ভিডিও ফুটেজ কিন্তু রয়েছে যেগুলো জাস্ট প্রচারের অপেক্ষায় আছে। ইন্টারনেট কানেকশন চালু হওয়া মাত্রই সেগুলো প্রচার হবে, এবং সেগুলো প্রচার হওয়ার পরে আমার মনে হয় না যে কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষ এই ডাইনি শেখ হাসিনাকে এক মুহূর্তের জন্য তারা ক্ষমতায় রাখবে, এবং তারা গণভবনে হামলা করে তাকে পিটিয়ে মেরে ফেলবে, এবং ওই ধরনের দৃশ্যেরই কিন্তু একটা অবতারণা ঘটবে প্রিয় দর্শক। তাই আমি আসলে বুঝতে পারছি না যে শেষ মুহূর্তে শেখ হাসিনা আসলে কোন ধরনের নাটকীয় কর্ম তিনি করে বসেন, কারণ এখনো পর্যন্ত তিনি গদি টিকিয়ে রাখার জন্য যেসব কাজকর্ম করছেন, বা এই যে সেনাবাহিনীকে নামালেন এবং এই যে কারফিউ জারি করলেন, এবং তিনি এখনো যে একটা ভাইব দেওয়ার চেষ্টা করছেন যে সবকিছু তার আন্ডার কন্ট্রোলে, এগুলো আমি জাস্ট মনে করি তার স্রেফ পাগলামি, কারণ এগুলো করে তিনি আলটিমেটলি ক্ষমতা রাখতে পারবেন না, এটা হচ্ছে বাস্তবতা। এবং তার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে শুধু যে দেশের ভেতরে মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে বা সোচ্চার হয়েছে তা কিন্তু নয়, তার এই দমন নীতির বিরুদ্ধে প্রবাসেও কিন্তু যেসব বাংলাদেশিরা বসবাস করছেন তারা সোচ্চার হয়েছেন। তো চলুন আমরা দেখে নিই এ পর্যায়ে যে হোয়াইট হাউসের সামনে গতকাল অনুষ্ঠিত একটি প্রতিবাদ সমাবেশের অংশ বিশেষ। স্টেপ ডাউন হাসিনা, সম্মানিত বন্ধুরা, ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমি জানি আপনারা দীর্ঘক্ষণ ধরে আজকের এই ডেমনস্ট্রেশনে দাঁড়িয়েছেন একটি মাত্র উদ্দেশ্য, সেটি হচ্ছে বাংলাদেশের এই খুশি হাসিনাকে বাংলাদেশে নিঃশেষ না করা পর্যন্ত বাংলাদেশের ছাত্র সমাজ যেমনি ভাবে ঘরে ফিরে যাচ্ছে না, ঠিক তেমনি ভাবে সারা পৃথিবীতে 1 কোটির বেশি বাংলাদেশের মানুষ তারাও কিন্তু আমার আপনার মতোই রাজপথে দাঁড়িয়ে রয়েছে। আমরা নিশ্চিত করে বলতে পারি আজকে 130 জন শহীদের রক্তের কথা চিন্তা করে আমাদের বিবেককে জাগ্রত করে আজকে আমরা মাঠে এসেছি একটি কারণ, যে হাসিনা সরকারের পদত্যাগ এবং পতন। কারণ আজকে শুধু আন্দোলন ছাত্রদের কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নাই, আজকে বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেকে আবেগে, প্রতিটি মানুষের আহ্বানি যে এই সরকারের পতন দেখতে চাই। তো প্রিয় দর্শক, এটা ছাড়াও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতেও কিন্তু প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। চলুন এ পর্যায়ে আমরা ফ্লোরিডার সেই প্রতিবাদ কর্মসূচির একটি ভিডিও ফুটেজ দেখে নেই। তুমি কে, আমি কে, রাজাকার 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 রাজাকার, আমি কে তুমি কে, কে বলেছে, কে বলেছে? হাসিনা Save Bangladeshi students, seek justice. We stand with Bangladeshi students. সেনাবাহিনী আমাদের সাধারণ জনগণের পাশে দাঁড়ান। অধিকার চাইতে গিয়ে যদি সকলে এই দেশের আপামর জনগণ যদি রাজাকার হয়ে যায়, আমি রাজাকার হইতে প্রস্তুত আছি। আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে আমি রাজাকার হইতে আমি রেডি আছি। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। খুনি হাসিনা সরকার আর নাই দরকার, স্বৈরাচারী সরকার আর নাই দরকার। হাসিনা লজ্জায় হাসিনা ওরা দেখাই দিছে বুক পেতে আনআর্ম পুলিশকে বলছে দেখো আমাদের কোনো স্বার্থ নাই, আমরা বুক পেতে দিতে পারি। সে হয়তো ভাবছিল পুলিশ এত গুলি করবে না, রাইট? সে হয়তো ভাবছিল পুলিশ করবে, মুহূর্ত আগে তো সে চিন্তা করতে পারেনি। দ্যাটস ওয়াই সে একবার যখন গুলি খেলো আরেকবার সে বুক পেতে দাঁড়াইছে। সো আমাদেরকে শো করছে, ও আমাদেরকে দেখাই দিল বাঘা বাঘা রাজনীতিবিদদের, সমস্ত বাংলাদেশের জনগণকে যারা প্রোটেস্ট করার ইচ্ছা ছিল করতে পারে নাই। যত বিরোধী পার্টি আছে, যত জামাত বলেন, আমি রাজনীতি বুঝি না, আমি বুঝি যে সে আমাদেরকে দেখাই দিছে কিভাবে রাস্তা আজকে আসতে, কিভাবে আজকে উদ্বুদ্ধ করছে আমাদেরকে। আমি তো কোনো পার্টিতে যাই না, কোনো অনুষ্ঠানে যাই না, আমি একদম কোনটাস একদম হাউস ওয়াইফ। আজকে আমাকে কে বাধ্য করলো এখানে আসতে? জাস্ট ওর একটা ফেস, ওর একটা আহ্বান যে আমি বুক পেতে দিতে পারি, আপনারা সবাই আসুন। দ্যাটস ইট। আমরা বাংলাদেশকে বাঁচাই, আসেন। আমরা ফ্যাসিবাদ আমরা কিচ্ছু বুঝি না, আমরা বুঝি আমাদের জনগণ, আমরা সবাই বাংলাদেশি, আমরা আমাদের বাংলাদেশকে সেভ করব। দ্যাটস ইট। আসসালামু আমার নাম মনিরুল ইসলাম। আমার ছোট্ট কথা, এনাফ ইজ এনাফ, জাস্ট স্টেপ ডাউন হাসিনা, এনাফ ইজ এনাফ, থ্যাংক ইউ। তো এই স্বৈরাচার হাসিনা বিগত 15 বছর বাংলাদেশে যেই হত্যাযজ্ঞ চালিয়ে আসছে এবং মানুষের কথা বলার অধিকার হরণ করছে, এবং তার যে মন্ত্রী পরিষদের এবং তার যে ছাত্রলীগের কর্মী বাহিনী যে দেশে যে লুটতরাজ করছে, এবং তারা কিভাবে আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ ছাত্রদের উপরে ন্যাক্কারজনক নিরস্ত্র যে ছাত্রদের উপরে কিভাবে তারা
আক্রমণ চালিয়েছে। আমাদের ভাই বোনেরা মারা যাচ্ছে, তাদের উপরে লাইক আমরা বলতে পারবো না, আমরা আবেগে আপ্লুত। ওয়েস্ট পাম বিচ থেকে ডাউনটাউন থেকে আমরা যুক্ত হয়েছি। আসলে আমাদের বলার তেমন কোনো কিছু নাই, সবাই আমরা আবেগ আপ্লুত। আমরা আমাদের পরিবারের কোনো খবর আমরা পাইতেছি না। ফুললি লাইক মোর দ্যান 48 আওয়ার্স আমরা কন্ট্যাক্টবিহীন অবস্থায় আছি। যখন হয়তো বাংলাদেশে কল হচ্ছে আমরা কোনো প্রকারের কন্ট্যাক্ট পাইতেছি না। দেশটা এখানে আছে, দেশটা কারো বাপের না, এটা সত্যি কথা। দেশকে কিনতে পারে না, দেশটা আমাদের সবার, বাংলাদেশি আমরা। সো আমরা রাজাকার না, আমরা বলতে চাই আমরা রাজাকার না। আমরা বিদেশে আসছি, দেশে আমাদের স্বাধীনতা ছিল বলে আমরা বিদেশে আসতে পারছি। আজকে আমরা আমেরিকায় আছি, আমি ওয়েস্ট পাম বিচে আছি। সো আমেরিকায় ওয়েস্ট পাম বিচে আমরা এই দেশের স্বাধীনতা আছে বলেই আমরা এই দেশকে ভালোবাসি। সো আমরাও চাই আমাদের দেশের স্বাধীনতা। আমাদের সন্তানদেরকে সবাই মেরে ফেলতেছে, সবকিছু বন্ধ করে দিয়ে কবর বানায় সবাইকে মেরে ফেলতেছে, এটা তো ঠিক না। আমরা চাই হাসিনার পতন, এবং আমরা চাই দেশটা কেউ ভালো একটা মানুষ যেন তাদের হাতে যায়, আমাদের দেশে যেন শান্তি ফিরে আসে। তো প্রিয় দর্শক, আমি বিশ্বাস করি সবকিছু স্বাভাবিক দেখানোর যে হাস্যকর প্রচেষ্টা শেখ হাসিনা করছেন তা আসলে শেষ পর্যন্ত সফল হবে না, এবং সেটি সফল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। ছাত্রদের এভাবে খেপিয়ে ইতিহাসে কোনো সরকার টিকতে পারেনি, শেখ হাসিনাও টিকতে পারবেন না। প্রিয় দর্শক, এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।